জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। বাংলাদেশে ঢুকে গাছ কাটল ভারতীয়রা, চাপাই নবাবগঞ্জ সীমান্তে ফের উত্তেজনা। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে বলেছে বিএসএফ, টানা ৫ ঘন্টার সংঘর্ষ। এরপরে জানাবো, অন্তর্বর্তী সরকার কোনো ব্যক্তির কাছেই দায়বদ্ধ নয়, উপদেষ্টা ফাউজুল কবির এর মন্তব্য। পরেই জানাবো, ভ্যাট ও শুল্ক আরোপের সিদ্ধান্তে সাধারণ জনগণের জীবনের উপর প্রভাব নিয়ে বিএনপির উদ্বেগ। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে যুব সমাবেশে বিএনপির কড়া সমালোচনায় চরমনাই পীর। এবং সর্বশেষ জানিয়ে দিব, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, ছাত্র দলের কর্মসূচিতে স্লোগান। সংবাদ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাংলাদেশে ঢুকে গাছ কাটল ভারতীয়রা, চাপাই নবাবগঞ্জ সীমান্তে উত্তেজনা। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে বলেছে বিএসএফ। চাপাই নবাবগঞ্জের চৌকা সীমান্তে ফসল নষ্ট করাকে কেন্দ্র করে ভারতীয় নাগরিকদের হামলায় কয়েকজন বাংলাদেশি আহত হয়েছেন। শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। সীমান্তের বাসিন্দারা জানান, আজ দুপুরে সীমান্তে শূন্যরেখার পাশে বাংলাদেশের ভেতরের জমিতে গম কাটতে গিয়েছিল তারা। তখন বিএসএফ সহ ভারতীয় নাগরিকেরা এসে তাদের বাধা দেন। এ সময় তারা বাংলাদেশের ভেতরে কয়েকটি আম গাছ কেটে নষ্ট করেন। এ নিয়ে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এ সময় ভারতীয় নাগরিকদের হাসোয়ার আঘাতে ও তাদের ছোড়া পাথরে কয়েকজন বাংলাদেশি আহত হন। পরে তাদের প্রতিরোধে বিজিবি ও বাংলাদেশিরা একসঙ্গে তাদের মোকাবেলার চেষ্টা করে। বিএসএফ অনবরত টিয়ার শেল নিক্ষেপ করেছে বলেও জানান স্থানীয়রা। বিনোদপুর ইউনিয়নের ইউপি সদস্য মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, বিএসএফ এর সদস্যরা অবৈধভাবে বাংলাদেশে ঢুকে আমাদের এলাকার আম গাছের ডালপালা কেটে দিয়েছে। পরে বিজিবি ও স্থানীয়দের মুখোমুখিতে তারা ডালপালা ফেলে চলে গেছে। সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভারতীয়দের হাসোয়ার সংঘাতে আহত বিনোদপুর ইউনিয়নের কালীগঞ্জ নামটোলা এলাকায় যুবক মেজবাউল হক বলেন, তিনি সহ মোট ৩ জন আহত হয়েছে। অন্য দুজনের মধ্যে বিশ্বনাথপুর গ্রামের মোহাম্মদ রনি ভারতীয়দের ছোড়া পাথরের আঘাতে ও মোহাম্মদ ফারুক হাসোয়ার আঘাতে আহত হয়েছেন। বিজিবি জানিয়েছে, এই ঘটনার পরে বিকেল ৪টার দিকে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে গাছ কাটার বিষয়টি কেন্দ্র করে ঘটনায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে বলেছে বিএসএফ। এর আগে চৌকো সীমান্তের উপর ভারতের সুখদেবপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। তখন চৌকা সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড ও বিএসএফ এর মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছিল। অন্তর্বর্তী সরকার কোনো ব্যক্তির কাছে দায়বদ্ধ নয়, উপদেষ্টা ফাউজুল করিম। অন্তর্বর্তী সরকার কোনো ব্যক্তির কাছে দায়বদ্ধ নয় বলে মন্তব্য করেছে সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ফাউজুল কবির খান। তিনি বলেন, জুলাইয়ের শহীদ ছাত্র জনতা ও আহতদের কাছেই শুধু আমাদের জবাবদিহিতা। বিগত সরকার সব সাংগঠনিক এবং সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে। আমরা বর্তমানে একটি বৈষম্যহীন সমাজ গড়তে চেষ্টা করছি। আমাদের সবাইকে শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। চট্টগ্রামে পেতাঙ্গায় বোট ক্লাবে অনুষ্ঠিত চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, বিগত সরকারের আমলে অনুষ্ঠিত ৩ নির্বাচনে মানুষ তাদের ভোটের অধিকার হারিয়েছিল। জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার মানুষের ভোটের অধিকার ফিরে দিতে কাজ করছে। আমাদের সরকার গঠন হয়েছে ৫ মাসের কিছু সময় আগে। আমাদের সরকার শতভাগ জবাবদিহিতার মাধ্যমে কাজ করার চেষ্টাও করছে। সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে চায়। আমরা চেষ্টা করছি সব ধরনের বৈষম্য দূর করার জন্য। ভ্যাট ও শুল্ক আরোপের সিদ্ধান্তে সাধারণ জনগণের জীবনের উপর প্রভাব নিয়ে বিএনপি উদ্বিগ্ন। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কর বাড়িয়ে রাজস্ব আয় বাড়ানোর মতো সহজ রাস্তায় হেঁটে সরকার দেশের দরিদ্র জনগোষ্ঠীর দুর্ভোগ আরও বাড়িয়ে তুলবে। তিনি জনগণের উপর পরোক্ষ কর আরোপের মতো অপরিমাণদর্শী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার আহ্বান জানান।
গুলশানের বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। বিএনপির মহাসচিব মনে করেন, দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় রাজস্ব গ্রহণের জন্য বিকল্প উপায় বিবেচনায় নিয়ে সে অনুযায়ী কাজ করার সুযোগ রয়েছে। তিনি দলের পক্ষ থেকে এরকম অন্তত 15টি উপায় সরকারের বিবেচনার জন্য তুলে ধরেন। মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকার চলমান অর্থনৈতিক অস্থিতিশীলতার মধ্যেই 100টির বেশি পণ্যের উপর ভ্যাট এবং সম্পূরক শুল্ক আরোপ করেছেন। এর মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পোশাক, ওষুধ এবং মোবাইল ইন্টারনেট সেবার কর অব্যাহতি তুলে নিয়েছে। বিএনপি নেতা বলেন, সরকারের বক্তব্য থেকে বোঝা যায় তারা চলিত অর্থ বছরের বাজেট ঘাটতির প্রথম ধাপের 42,000 কোটি টাকা ও পরবর্তী সম্ভাব্য ঘাটতি এবং বিভিন্ন শর্ত পূরণ করে আইএমএফ এর কাছে ঋণের জন্য ভ্যাট বাড়িয়েছে। কারণ বর্তমান রাজস্ব দিয়ে সরকার বাজেটের খরচ মেটাতে পারছে না। কিছুদিন আগে অন্তর্বর্তী সরকার কিছু লুণ্ঠিত ব্যাংকের তরল্য সংকট মেটাতে 22,500 কোটি টাকা ছাপিয়েছে। যদিও সরকার তার মেয়াদের শুরুতে বলেছিল, দেশের অর্থনীতির কোনো অবস্থাতেই টাকা ছাপানো হবে না। মির্জা ফখরুল বলেন, আমরা বুঝতে পারছি আওয়ামী ফ্যাসিবাদের পরবর্তী সময় আর্থিক খাতেও ভঙ্গুর অবস্থা চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। তবু বিএনপি শতাধিক পণ্যের উপর ভ্যাট ও শুল্ক আরোপের সিদ্ধান্তে জনগণের জীবনের উপর প্রভাব নিয়ে উদ্বিগ্ন। দেশের শাসন অবস্থায় যেই থাকুক না কেন, তাকেই এই চ্যালেঞ্জ নিতে হবে এবং যোগ্য ও সাহসের সঙ্গে তা মোকাবেলা করতে হবে। কিন্তু অন্তর্বর্তী সরকার এই চ্যালেঞ্জগুলো কার্যকর উপায়ে মোকাবেলা না করে অর্থ বছরের মাঝপথে হঠাৎ করে ভ্যাট ও শুল্ক বৃদ্ধি করল। এমন সিদ্ধান্তে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে, বিশেষ করে দরিদ্র ও মধ্যবিত্ত জনগণের উপর নেতিবাচক অর্থনৈতিক চাপ বাড়বে। সরকার নীতি সুধার বাড়িয়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, বাংলাদেশের মতো দেশ শুধু নীতি সুধার বাড়িয়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এদিকে নীতি সুধার বাড়ানো হচ্ছে, অন্যদিকে ভ্যাট বাড়ানো হচ্ছে। এতে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমবে, মূল্যস্ফীতি আরও বাড়বে। এমন সিদ্ধান্তে ব্যবসায়ী সহ আর্থিক খাত সংশ্লিষ্ট মহলে তীব্র অসন্তোষ দেখা যাচ্ছে। এই সিদ্ধান্তকে অর্থনীতিবিদরা সরকারের মুদ্রাস্ফীতি, রাজস্ব নীতি ও বাজার ব্যবস্থাপনায় সমন্বয়ের চরম ঘাটতির প্রমাণ করছে। অর্থনৈতিক ভঙ্গুর অবস্থায় সহজ রাস্তায় হেঁটে ভ্যাটের হার তথা কর বাড়িয়ে সরকারের খরচ মেটানোর চেষ্টা করলে তা জনগণের জন্য কোনোভাবেই কল্যাণকর হবে না। কর না বাড়িয়ে প্রত্যক্ষ কর বাড়ানোর দিকে মনোযোগ দিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুব সমাবেশে বিএনপির কড়া সমালোচনায় চরমোনাই পীর। দ্রুত নির্বাচনের দাবি তোলায় বিএনপির কড়া সমালোচনা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সংখ্যানুপাতিক পদ্ধতির বিরোধিতারও সমালোচনা করেন তিনি। চরমোনাই পীর বলেন, যারা নাকি নির্বাচন করতে অস্থির হয়ে গেছেন, পিআর পছন্দ করছেন না, মানুষ সজাগ হয়েছে, জরিপ করে দেখবেন। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী যুব আন্দোলনের কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বইমেলার জন্য বাংলা একাডেমির অনুরোধে গণপূর্তি অধিদপ্তর উদ্যান ব্যবহারের অনুমতি বাতিল করলেও সমাবেশ করে যুব আন্দোলন। তবে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য সকালের পরিবর্তে বাদ জুমা সমাবেশ হয়। দুপুরে উদ্যান ছাপিয়ে আশেপাশের সড়ক ও পূর্ণ হয়ে যায়। সমাবেশে আগত নেতাকর্মীদের জমায়েত শাহবাগ থেকে মৎস্য ভবন সড়কে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। বিএনপি নেতাদের উদ্দেশ্যে চরমোনাই পীর বলেন, অনেক মনে করছে তারা বড় তালগাছ হয়ে গেছেন। আসলে পায়ের নিচে মাটি নেই, চাঁদাবাজ, দখলদারি, খনিদের মানুষ দেখতে চায় না। গ্রামে একটা কথা আছে, গোদা পা দিয়ে লাথি মারলে শক্তি থাকে না, এটা জানা হয়ে গেছে। অতীতে যারা ক্ষমতায় ছিল তাদের নতুন কিছু দেওয়ার নেই বলেও মন্তব্য করেন ইসলামী আন্দোলনের আমির। বিএনপি আওয়ামী লীগকেও নির্বাচনে চায় এমন ইঙ্গিত দিয়ে রেজাউল করিম বলেন, যারা হাজার মায়ের কোল খালি করেছে তাদের নির্বাচনে আনার আহ্বান কিসের ইঙ্গিত? মায়েদের কান্না এখনো শেষ হয়নি, আর তাদের নিয়ে এসে ক্ষমতা দখল করবেন, ভারতের দোসরদের খুশি করবেন। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হবে হুঁশিয়ারি দিয়ে বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, আবার আপনারা এককভাবে ক্ষমতায় গিয়ে আমাদের উপর সিস্টেম রোলার চালাবেন, তা হবে না। দেশের টাকা পাচার করবেন, বিদেশে বেগম পাড়া করবেন, মানুষ আর তা দেখতে চায় না, প্রয়োজনে আবারও রক্ত দেবে। ভারতের দালালেরা হুঁশিয়ার, সাবধান। ছাত্র দলের কর্মসূচিতে স্লোগান। নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার সহ কয়েকটি দাবিতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
এই কর্মসূচি থেকে দেশে ভারতের দালালদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন সংগঠনটির নেতারা। পদযাত্রায় ভারতের দালালেরা হুঁশিয়ারি সাবধান এমন স্লোগানও দিতে দেখা যায়। গতকাল বিকেল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে এই পদযাত্রা শুরু হয়ে শাহবাগ টিএসসি হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পদযাত্রায় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সহ অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন। ছাত্রদলের অন্যান্য দাবির মধ্যে রয়েছে ছাত্রলীগের সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করা, জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদদের দোসর হিসাবে ভূমিকা পালনকারীদের তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা নেওয়া। পদযাত্রা থেকে নেতাকর্মীরা ছাত্রলীগ ও আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দিয়েছেন।